বিয়ের ২ বছর পর প্রতিবন্ধী শিশুর জন্ম দেওয়ার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্স দেন। ডিভোর্সের মাত্র ১৫ দিন পর আমার সেই ছোট্ট সন্তানটা মারা যায়। আজ ঠিক ১০ বছর পর সেই মানুষটাই তার ৪ বছরের প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা করতে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। ১ মাসের মধ্যে আমি স্বামী আর সন্তান দুজনকেই হারিয়েছিলাম। তখন মনে হয়েছিল আমার জীবনটা যেন একেবারেই শেষ হয়ে গেছে। ১০ বছর পর সেই মানুষটাই তার ৪ বছরের প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা করতে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। সে কোন দিনের কল্পনাও করেনি যাকে একদিন অবহেলা ঘৃণা করে ছেড়ে গিয়েছিলে, সেই মেয়েটা একদিন এমবিবিএস ডাক্তার হয়ে তার সন্তানের শেষ ভরসা হবে। ডিভোর্সের পর সন্তানের মৃত্যুর শোকে আমাকে ভিতর থেকে একেবারেই ভেঙে দিয়েছিল। কিন্তু বাবা মা আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন, কাঁদলে জীবন থেমে থাকবে না মা, আবার বই হাতে নাও। সেই দিন থেকে নতুন করে পথ চলা শুরু হয়েছিল আমার। চেম্বারের দরজায় বসে আমি সেদিন রোগীদের রিপোর্ট দেখেছিলাম। হঠাৎ নার্স এসে বলল, ম্যাডাম, বাইরে একজন ভদ্রলোক তার বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। বাচ্চাটার অবস্থা খুব একটা ভালো না। আমি মাথা না তুলে বললাম, পাঠিয়ে দিন। দরজা খুলতেই আমার হাতে থাকা কলমটা থেমে গেল। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে ১ সেকেন্ডও লাগেনি। রাহাত, আমার সাবেক স্বামী। তবে আগের সেই আত্মবিশ্বাসী হাসি খুশি মানুষটা যেন কোথাও হারিয়ে গেছে। চোখের নিচে কালি, এলোমেলো দাড়ি, মুখে ক্লান্তির ছাপ। তার পাশে ৪ বছরের একটা ছোট ছেলে। শিশুটি বাবাকে শক্ত করে ধরে আছে, তার চোখে এক ধরনের অসহায়ত্ব। রাহাতও আমাকে দেখেই স্থির হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল বিস্ময়ে। তুমি নীলা? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, বসুন, আগে বাচ্চাটাকে দেখি। সে যেন এখানে বিশ্বাস করতে পারছে না। কয়েক মুহূর্তের আগেও হয়তো ভাবছিল একজন সাধারণ ডাক্তার দেখাবে, কিন্তু ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছে এমন এক মানুষের সামনে যাকে সে একদিন নিজের জীবন থেকে মুছে ফেলেছিল। আমি শিশুটার কাছে ডাকলাম, বাবু, ভয় পেও না, আমি শুধু তোমাকে দেখব। ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু বাবার হাত আর শক্ত করে ধরল। আমি ধৈর্য ধরে পরীক্ষা শুরু করলাম। মাঝে মাঝে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। চিকিৎসক হিসেবে আমার কাছে সব শিশুই সমান। কোনো শিশুর প্রতি আমার কখনো রাগ হতে পারে না। পরীক্ষা শেষ করে রিপোর্ট লিখতে লিখতে আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? রাহাত নিচু গলায় বলল, জন্ম থেকেই ওর কিছু শারীরিক স্নায়বিক সমস্যা আছে। অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই বলছে দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। আমি মাথা নেড়ে প্রেসক্রিপশন লিখতে লাগলাম, কিন্তু আমার ভিতরে যেন একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসছিল। ১০ বছর আগে যখন আমাদের প্রথম সন্তান জন্মেছিল, তখন ডাক্তার বলেছিলেন শিশুটির কিছু বিশেষ চাহিদা থাকবে। আমি তখনও হাসপাতালের বেডে। শিশুটাকে কোলে নিয়ে শুধু কাঁদছিলাম, কিন্তু আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে বলেনি আমার একসঙ্গে ওকে সুস্থ করে তুলব। বরং কয়েকদিন পর থেকেই তার পরিবারের সবাই আমাকে দোষ দিতে শুরু করলো। এমন বাচ্চা জন্ম দিয়েছ, এই মেয়ে রেখে কি লাভ? দ্বিতীয় বাচ্চা যদি এমন হয় তাহলে তো বংশের বাতি নিভে যাবে। আমি ভেবেছিলাম রাহাত অন্তত আমার পাশে থাকবে, কিন্তু সেও একদিন কাগজ এগিয়ে দিয়ে বলছিল, ডিভোর্সের কাগজে সই করে দাও। আমি আর পারছি না। সেদিন আমার বুকের ভেতরটা যেন ভেঙে গিয়েছিল। ডিভোর্সের মাত্র ১৫ দিন পর আমার ছোট্ট সন্তানটা পৃথিবী ছেড়ে চলে গেল। আমি বেঁচে ছিলাম,
কিন্তু আমার ভিতরের মানুষটা যেন সেই দিনই মারা গিয়েছিল। সন্তানের ছোট ছোট জামাকাপড় বুকে জড়িয়ে সারা রাত কাঁদতাম। মনে হতো আর কোনোদিন হাসতে পারবো না। ঠিক তখনই বাবা আমার পাশে বসে বলেছিলেন, জীবনে তোমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, এবার তুমি জীবনকে কিছু ফিরিয়ে দাও। মা আমার পুরনো বইগুলো পরিষ্কার করে টেবিলে সাজিয়ে দিয়েছিলেন। আমি আবার ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। সহপাঠীরা যখন আমাকে দেখে অবাক হতো, আমি শুধু হাসতাম। কেউ জানতো না প্রতিটি বইয়ের পাতার সঙ্গে আমার সন্তানের স্মৃতি জড়িয়ে আছে। দিনে পড়াশোনা, রাতে কান্না। এভাবেই ধীরে ধীরে ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষা, মেডিকেল কলেজ, তারপর ইন্টার্নি শেষ করে আজ আমি একজন শিশু বিশেষজ্ঞ। কিন্তু একটা সিদ্ধান্ত আমি আর কখনো বদলাইনি, আমি আর বিয়ে করিনি। কারণ একজন মানুষের বিশ্বাস ভেঙে গেলে নতুন করে বিশ্বাস গড়ে তোলা খুব কঠিন। রাহাতের ডাকে আমার চিন্তা ভাঙল। সে কাঁপা গলায় বলল, আপনি মানে তুমি কি আমাকে চিনেছ? আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হ্যাঁ, চিনেছি। সে মাথা নিচু করে বসে রইল। তারপর খুব আস্তে বলল, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, যদি একটু সময় দাও। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে আজও সেই অহংকার নেই, আছে শুধু অনুশোচনা। কিন্তু আমি জানতাম না সে যে কতগুলো বলতে এসেছে, সেগুলা শুনে আমার জীবন 10 বছর আগের সবচেয়ে বড় সত্য আবার সামনে চলে আসবে। রাহাতের চোখে দুটি কান্নায় টলমল করছিল। যে মানুষটা একদিন সমস্ত অপরাধের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিত চলে গিয়েছিল, আজ সেই মানুষটা আমার সামনে এক পরাজিত সৈনিকের মতো ভেঙে পড়েছে। সে কাঁপা গলায় বলল, নীলা, আমার দ্বিতীয় স্ত্রীর আগের 2টা সন্তান হয়েছিল, 2টাই প্রতিবন্ধী। প্রথম জন্মের 3 দিন পরেই মারা যায়, আর দ্বিতীয় সন্তানটা হাত পা ছাড়াই জন্ম নিয়েছিল। সে মাত্র 8 দিন বেঁচে ছিল। তারপর এই ছেলেটা হলো, ওরও একই সমস্যা। এখন পরিবারের সবাই বলে আমার উপর নাকি কোনো অভিশাপ আছে, সব দোষ নাকি আমারই। এমনকি আমার স্ত্রীও এখন আর আমাকে সহ্য করতে পারে না। এই অসুস্থ বাচ্চাটাকে ফেলে রেখে চলে যেতে চায়। নীলা, আমি জানি এই সবই তোমার অভিশাপ। তুমি আর আমাদের নিষ্পাপ বাচ্চাটা যে কষ্ট পেয়েছিল, তার শাস্তি পাচ্ছি আমি। কথাগুলো বলে রাহাত 2 হাত মুখ ঢেকে কেঁদে ফেলল। আমি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ে গেল 10 বছর আগের কথা। সেদিন হাসপাতালের বেডে শুয়ে যখন আমি কেঁদেছিলাম, তখন রাহাত আমার অশ্রুকে নাটক বলেছিল, আর আজ সেই নিজেই অশ্রু ফেলছে। কিন্তু আমার ভিতরে আজ কোনো প্রতিশোধের আনন্দ নেই, পুরনো কোনো ক্ষোভও নেই। আছে শুধু এক ধরনের অদ্ভুত নীরবতা। আমি শান্ত কণ্ঠে বললাম, আমি আপনাকে কখনো কোনো অভিশাপ দেইনি রাহাত সাহেব। অভিশাপ দেওয়ার মতো মন আমার কোনো দিনই ছিল না, আজও নেই। আর চিকিৎসা বিজ্ঞান বলে বংশগত বা জেনেটিক জটিলতার কারণে এমনটা হতে পারে। এর সঙ্গে কোনো অভিশাপের সম্পর্ক নেই। সব উপরওয়ালার ইচ্ছে। আপনি অতীত নিয়ে পড়ে না থেকে সন্তানটা সঠিক যত্ন নিন। ও আপনাকে খুব ভরসা করে। এবার আপনি আসুন, বাইরে আরও অনেক রোগী অপেক্ষা করছে। চাপ বাড়ছে। রাহাত আর একটি কথাও বলতে পারল না। একরাশ লজ্জা আর অনুশোচনা বোঝা বুকে নিয়ে ছেলের ছোট্ট হাতটি ধরে সে ধীরে ধীরে আমার রুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আমার মনে হলো,
ভাগ্য মাঝে মাঝে মানুষকে এমন এক মোড়ে এমন দাঁড় করায় যেখানে আয়নার সামনে দাঁড়ালেও নিজের মুখ দেখতে ভয় লাগে। রাহাত আজ নিজের তৈরি করা সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার পর বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রাহাতের চরম অনুশোচনা আমাকে আজ এক অদ্ভুত সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আমি বুঝেছি অতীত বিষাক্ত স্মৃতিগুলো ধরে রেখে নিজেকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। জীবন তো থেমে থাকে না। তবে কেন আমি একটা ভাঙা বিশ্বাসের উপর দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎকে আটকে রাখব? আমি ফোনটা বের করে মাকে কল দিলাম। রিং হতেই মা ধরে বললেন, বলো মা নীলা, ডিউটি শেষ হলো? আমি একটু থেমে শক্ত গলায় বললাম, মা, আমি বিয়েতে রাজি। তোমরা যেখানে বলবে, যে সিদ্ধান্ত নেবে, আমি তাতে রাজি। সব ব্যবস্থা করো। ওপাশ থেকে মা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কিছু মুহূর্তের নীরবতা, তারপরেই মায়ের গলার কাপা আওয়াজ ভেসে এলো, সত্যি বলছিস মা? তুই সত্যি রাজি? পাশে থাকা বাবার উৎফুল্ল কণ্ঠে শুনতে পেলাম। 10 বছর পর আমার বাবা মায়ের কণ্ঠে আজ আনন্দের জোয়ার ভাসছে। তাদের চোখ দিয়ে হয়তো জল গড়িয়ে পড়ছে, তবে তা আজ আর দুঃখের নয়, আমার শান্তির। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনো দিন সংসার বাঁধব না, কোনো পুরুষকে আর বিশ্বাস করব না। কিন্তু আজ রাহাতের সেই অসহায় সন্তানটাকে দেখে আর নিজের বাবা মায়ের দীর্ঘদিনের নীরব অপেক্ষা দেখে আমার ভিতরে জমে থাকা বরফ গলে গেছে। নীরব মাতৃত্ব কেবল গর্ভধারণেরই সীমাবদ্ধ নয়, তার মমতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আরও বিশাল। আঘাত আমার বিশ্বাস ভেঙেছিল সত্যি, কিন্তু জীবনের প্রতি আমার ভালোবাসা কেড়ে নিতে পারেনি। হ্যাঁ, আমি আবার নতুন করে বাঁচতে চাই। আমার বড্ড মা ডাক শুনতে ইচ্ছে করে। একটা নিষ্পাপ প্রাণকে বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমি আছি তো, তোর কোনো ভয় নেই। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি?